হাইকমিশনারের সঙ্গে বৈঠক, বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন। এদিকে জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো পরিবারতন্ত্রের কবলে তৃণমূলের আওয়ামী লীগ। এদিকে সিংড়া উপজেলা নির্বাচন চোখে ঝাপসা দেখছেন অপহরিত প্রার্থী দেলোয়ার। এবং সর্বশেষ জানাবো নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মধুপুর, প্রশাসনের দাবি তুচ্ছ ঘটনা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাই কমিশনারের সঙ্গে বৈঠক, বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এই লক্ষ্যে দলটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের এটি ছিল আনুষ্ঠানিক বৈঠক। নির্বাচনের পর বিএনপি ও যুগপথের মিত্ররা সংসদ বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করে ঐক্যবদ্ধ থাকার কারণে ক্ষমতাসীন দল ও সরকার বিএনপিকে ভাঙতে পারেনি। নানামুখী চাপ ও প্রলোভন দেখিয়েও নেতাদের নির্বাচনে নিতে পারেনি। দল হিসেবে এটা তাদের বড় বিজয় এবং নেতৃত্বের সফলতা। দলের এই ঐক্য ধরে রেখে এবং আরও সুসংহত করে সামনের দিকে অগ্রসর হতে চায় বিএনপি। তাই নির্বাচনোত্তর দলকে ঐক্যবদ্ধ রাখার উপর গুরুত্ব দিয়েছে হাইকমান্ড। এর অংশ হিসেবে রমজান জুড়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে দলমত নির্বিশেষে পুরো জাতি এবং গণতন্ত্রকামী সব দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তাদের প্রত্যাশা এই ঐক্যের মধ্য দিয়ে আগামীর আন্দোলনে তাদের বিজয় অর্জিত হবে। জানা গেছে ঈদ উল ফিতরের পর এবার শীঘ্রই যুগপথের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এরপর নতুন নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবে দলটি। বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডনে একটি পোস্টার করা হয়। সেখানে মির্জা ফখরুল, আমির খসরু ও শামা ওবায়দের সঙ্গে সারাহ কুকের একটি হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টার ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে ও বুঝতে দলটি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সারাহ কুক। শামা ওবায়দ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কাল বেলাকে বলেন, ব্রিটিশ হাই কমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলছে গণতন্ত্র মঞ্চ। উপজেলা নির্বাচনে 10-15 গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সবাই গণতন্ত্র মঞ্চের নেতাদের আসন্ন স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত 10 থেকে 15 গুণ বৃদ্ধি করে যথাক্রমে 1,75,000 টাকা করার সিদ্ধান্তকে চরম খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতা হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, কালো টাকার মালিক ও দুর্বৃত্ত মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সৎ, জনবান্ধব এবং জনগণের সত্যিকারের নেতাকর্মীদের পক্ষে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। তারা আরও বলেন, একদিকে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচন ব্যবস্থা ধসে পড়েছে, তখন উপজেলা নির্বাচনে 10 থেকে 15 গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে। অগণতান্ত্রিক সরকারের অধীনে 2014, 2018 এবং 24-এর ডামি নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করেনি। জনগণকে যেভাবে নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করা হয়েছে, উপজেলা নির্বাচনে প্রার্থীদের সেভাবে নিরুৎসাহিত করতে সরকার এই কূটকৌশল। কারণ সরকার ভালোভাবেই জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। সরকার এই হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্র বিরোধী। পরিবারতন্ত্রের কবলে তৃণমূলের আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় মন্ত্রী, এমপিরা তাদের নিকট আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে ক্ষমতার শিকড় আরও গভীর করতে চাইছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছেন। প্রায় অর্ধশত এমপি তাদের নিকট আত্মীয়কে উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছেন এবং তাদের জন্য নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। এর ফলে আওয়ামী লীগের তৃণমূল পরিবারতন্ত্রের কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা নির্বাচনে এমপিদের স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজা, শ্যালক, মামা, ভাগ্নে সহ আত্মীয় স্বজনও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং এই সমস্ত আত্মীয় স্বজনকে জয়ী করার জন্য আওয়ামী লীগের সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি ও নেতারা তাদের অনুগতদের মাঠে নামিয়েছেন। শেষ পর্যন্ত যদি তাদের আত্মীয় স্বজনরা বিজয়ী হন, তাহলে ওই সমস্ত উপজেলাগুলোতে আওয়ামী লীগ থাকবে না, সেখানে পরিবার লীগ প্রতিষ্ঠিত হবে। তবে ইতিমধ্যে পরিবারতন্ত্রের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী, এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা ভোটে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। ইতিমধ্যে তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও তাদের বিষয় যে সমস্ত মন্ত্রী, এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা এবার দলীয় সিদ্ধান্ত মানেন কিনা কিংবা নির্বাচন থেকে সরে যান কিনা। বগুড়ার সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় এমপি
শাহাদারা মান্নান তার ছেলে শাখাওয়াত সজল হোসেন এবং ছোট ভাই মিনহাজ জাহানকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। সোনাতলার প্রার্থী হচ্ছেন ছোট ভাই আর চারিয়াকান্দিতে প্রার্থী হয়েছেন তার ছেলে। এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে তীব্র কোন্দল এবং আসন্তোষ দেখা দিয়েছে। শাহাদারা মান্নান বগুড়া 1 আসনে আওয়ামী লীগের এমপি এবং এই 2 উপজেলায় যদি তার ভাই এবং ছেলে চেয়ারম্যান হন তাহলে বগুড়া 1 আসনে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে। টাঙ্গাইল 1 আসনে সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তার নির্বাচনী এলাকার 2 উপজেলায় 2 জন চেয়ারম্যান পদে প্রার্থিতা মনোনীত করেছেন। এই প্রার্থীরা তার ঘনিষ্ঠ এবং মাইম্যান হিসেবে পরিচিত। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর রাজ্জাকের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন। ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই লিখিত অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার আপন খালাতো ভাই এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে প্রার্থী করেছেন। নাটোরের সিংড়া উপজেলার লুৎফর কবির হাবিবকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের শ্যালক। মাদারীপুর সদর উপজেলায় নিজেদের ছেলে আসিফুর রহমান খানকে প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান। এই সমস্ত এলাকাগুলোতে যখন শ্যালক এবং সন্তানরা বিজয় হবে তখন তাদের একক রাজত্ব প্রতিষ্ঠিত হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে সাদাত মান্নানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। এম এ মান্নান নিজেও বিভিন্ন আয়োজনে ছেলের পক্ষে প্রচারণা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে সুনামগঞ্জে মান্নান তন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা এবারও প্রার্থী। তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান। একই উপজেলা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার বেগমের ছেলে যুবলীগের নেতা ফজলে রব্বি চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন। মানিকগঞ্জ সদর উপজেলার প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই। কুষ্টিয়া সদর উপজেলার মাহবুবুল আলম হানিফ এর চাচাতো ভাই আতাউর রহমান বর্তমান চেয়ারম্যান। তিনি আবারও নির্বাচন করেছেন। নোয়াখালীর হাতিয়ার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলীকে সুবর্ণচর উপজেলায় নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ছেলেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে একরামুল করিম চৌধুরী তার ছেলের হয়ে প্রচারণা অংশগ্রহণ করেছেন। নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্বাচনী এলাকা তার নির্বাচনী এলাকায় এমপিরা পরিবারতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়েছেন। মৌলভীবাজার বড়লেখা উপজেলা নির্বাচনের ভাগ্নে সোয়েব আহমেদকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার 1 আসনের এমপি শাহাবুদ্দিন। চুয়াডাঙ্গা 2 আসনের এমপি আলী আসগর টগর তার নির্বাচনী এলাকা দামোরদোহা উপজেলা আপন ভাই আলী মনসুর বাবুকে চেয়ারম্যান প্রার্থী করেছেন। নরসিংদী 3 আসনে এমপি সিরাজুল ইসলাম মোল্লা ঘোষণা দিয়েছেন যে তার নির্বাচনী এলাকায় শিবপুর উপজেলা চেয়ারম্যান হবেন তার স্ত্রী ফেরদৌস ইসলাম। তিনি তাকে সমর্থন জানাবেন। এভাবে আওয়ামী লীগের তৃণমূল পল্লবিত হচ্ছে পরিবারতন্ত্র। আগে মাইম্যান হিসেবে বসানো হতো, এবার সেই লজ্জা শরমের মুখোশ খুলে ফেলে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা তাদের নিজেদের আত্মীয় স্বজনকে উপজেলা চেয়ারম্যান করতে চাচ্ছেন এলাকায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এটি কিভাবে প্রতিহত করেন সেটি এখন দেখার বিষয়। সিংড়া উপজেলা নির্বাচন চোখে ঝাপসা দেখছেন অপহরিত প্রার্থী দেলোয়ার। প্রথমে নিবিড় পর্যবেক্ষণের কেন্দ্রে, এরপর সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছেন। তবে এখনো 2 চোখে ঝাপসা দেখছেন অপহরণ ও নির্যাতনের শিকার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার 8 এপ্রিল সকাল থেকে তার চোখের চিকিৎসা শুরু হয়েছে। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত সোমবার বিকেলে মনোনয়নপত্র জমা দিতে এসে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অপহরণের শিকার হন দেলোয়ার। এর আগে একই দিন দুপুরে তার 2 ভাইকে অপহরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফর হাবিবের লোকজন। সিসিটিভি ফুটেজ দেখে 2 অভিযুক্ত গ্রেপ্তার করে আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। এক আসামি জবানবন্দি দিয়ে অপহরণের ঘটনায় জড়িত অন্যদের নাম উল্লেখ করেছেন। তবে নতুন করে সেসব আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে ঘটনা সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ায় অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এই জন্য আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সোমবার বিকেলে কালো রঙের একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় প্রতিমন্ত্রী শ্যালক লুৎফর হাবিবের ঘনিষ্ঠরা। ঘণ্টাখানেক পর সিংড়ার শাওয়েল গ্রামে নিজের বাড়ির সামনে দেলোয়ারকে অচেতন অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। ওই দিন রাতেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেলোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনার ভুক্তভোগী প্রার্থীর ভাই মুজাহিদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ 2 অভিযুক্তকে সেই রাতেই গ্রেপ্তার করে। হাসপাতালে চিকিৎসাধীন প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে আছেন মামলার বাদী মুজাহিদ আলী। মুজাহিদ আলী মোবাইল ফোনে বলেন, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বের করার পর থেকে তার ভাই কিছুটা সুস্থ হয়েছেন। চোখের
ওপরে ঘুষি মারার, চোখ ফুলে গেছে, তীব্র ব্যথা করছে, 2 চোখে এখনো ঝাপসা দেখছেন। বৃহস্পতিবার সকাল থেকে চিকিৎসকরা চোখের চিকিৎসা শুরু করেছেন। পরিপূর্ণ সুস্থ হতে আরো কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নাটোর সদর থানার সূত্র জানিয়েছে, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের মামলায় যুবলীগ নেতা নাজমুল হক বাবু ও সুমন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন সুমন। জবানবন্দিতে সুমন আহমেদ প্রতিপক্ষ প্রার্থী লুৎফর হাবিবের পক্ষ নিয়ে দেলোয়ারকে অপহরণের কথা স্বীকার করেছেন। এছাড়া ঘটনায় জড়িত ব্যক্তিদের নামও প্রকাশ করেছেন। মামলার বাদী মুজাহিদ আলী বলেন, অন্য আসামিদের নাম প্রকাশ হওয়ার পরও ঘটনার 4 দিনে অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া ঘটনায় জড়িত ব্যক্তিদের নামও প্রকাশ করেছেন। মামলার বাদী মুজাহিদ আলী বলেন, অন্য আসামিদের নাম প্রকাশ হওয়ার পরও ঘটনার 4 দিন অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপহরণের ব্যবহৃত কালো মাইক্রোবাসটির চালক ও মালিক শনাক্ত হলো, তাদের আটক বা মাইক্রোবাসটি এখনো জব্দ হয়নি। তাছাড়া সিসিটিভি ফুটেজে 13 দুর্বৃত্তের নাম পরিচয় প্রকাশ্যে এলেও তারাও গ্রেপ্তার হননি। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দিনে দুপুরে অপহরণের ঘটনাটি ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।